সুপ্রিয় দর্শক, প্রত্যেককে স্বাগত আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন পাবলিক পার্লামেন্ট অনুষ্ঠানের। সঙ্গে আছি আমি জিয়াউল হক সবুজ। আলোচনার জন্য বরাবরের মতো আজও সঙ্গে আছেন চারজন বিজ্ঞ আলোচক। আমার ডান পাশে আছেন জনাব শহীদুল ইসলাম বাবুল, সংসদ সদস্য ফরিদপুর ৪ এবং সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী কৃষক দল, এবং সর্বডানে আছেন KSM মোস্তাফিজুর রহমান, কৃষিবিদ ও সভাপতি বাংলাদেশ এগ্রো কেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বামা। আমার বাম পাশে আছেন নাসিম ফেরদৌস, সাবেক সচিব ও রাষ্ট্রদূত, এবং সর্ববামে রয়েছেন জনাব রুহিন হোসেন প্রিন্স, সাবেক সাধারণ সম্পাদক সিপিবি। আজকের আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন ভারতের 5টি রাজ্যে হয়ে গেল বিধানসভার নির্বাচন, যেখানে প্রায় সব জায়গাতেই বিজেপির জয় জয়কার। বিশেষ করে পশ্চিমবঙ্গে বিজেপির বিস্ময়কর উত্থান। এই নিয়ে যদিও আমরা জানতে পেরেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার মুখ্যমন্ত্রীর পদ না ছাড়ার ঘোষণা দিয়েছেন। এদিকে ভোটকে ঘিরে আমরা এখন পর্যন্ত যেসব খবর পেয়েছি সেখানে সংঘাত সহিংসতা ছড়িয়ে পড়েছে। আসলে কোন পথে সমাধান, বা এই যে ভোটটা হয়ে গেল সেই ভোটের ওপার বাংলার ভোটের প্রভাব এপার বাংলায় আসলে কতটা পড়বে, সেসব নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় বিজেপির উত্থান, ঢাকা দিল্লির সম্পর্কের সমীকরণ। আমরা আলোচনা শুরু করতে চাই নাসিম ফেরদৌস আপনাকে দিয়ে। এই যে বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ভোট কারচুপির একটা অভিযোগ এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সিইসিকে ভিলেন বলেছেন। আমরা দেখেছি তার যে ষড়যন্ত্রের তীর প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে কিংবা সেখানকার স্বরাষ্ট্রমন্ত্রীকে কেন্দ্র করে, এসব অভিযোগ উত্থাপনের কারণ কি? এটা কি আসলে নির্বাচনে ভরাডুবি কি একমাত্র কারণ? ধন্যবাদ আপনাকে। আসলে নির্বাচনে ভরাডুবি একমাত্র কারণ না, কারণ এটা কিন্তু দীর্ঘমেয়াদী একটা বৈরী সম্পর্ক বিজেপির সাথে তৃণমূলের, এবং বহুবার বহু রকমের মানে সম্পর্কের ইয়েটা দেখা গেছে, টানাপোড়েনটা অনেক সময় দেখা গেছে, গত নির্বাচনেও এটা দেখা গেছে। কিন্তু গত নির্বাচনে বিজেপি পশ্চিমবঙ্গে ভালো করতে পারে নাই বলেই তারা নানা ধরনের কৌশল অ্যাডপ্ট করেছে। এর মধ্যে একটা ছিল যে বাংলাদেশিরা, বা সরাসরি বাংলাদেশি না বললেও এই পার থেকে ওপারে লোকজন গিয়ে ভোটার হয়ে গেছে। এই ইয়েটা কিন্তু গত 5 বছর ধরেই চলছে, এই কথাটা, এই আলোচনাটা। আসলে 5 বছরেরও বেশি। মমতা ব্যানার্জি যখন মানে আটঘাট বেঁধে বসেছেন তখন থেকে এই কথাগুলো উঠছে। তো ওনার যেটা অভিযোগ, সেটা যে অভিযোগ উনি অনেক কিছু বলেছেন, তার মধ্যে একটা বড় অভিযোগ হচ্ছে যে 27 কোটি বা 27 লাখ লোক বা আরও তারও বেশি লোককে ডিফারেন্সাইজ করা যায়, যে তারা ভোট দিতে পারেনি। এটা তো উনি যদি জানতেনই তাহলে তো ওনার আসলে আইনি লড়াইতে একটা যাওয়া দরকার ছিল। আর এটা হলো ওনার পার্টি কি করলো। উনি হারার একটা কারণ হতে পারে যে ওনার পার্টির মধ্যে ওনার আর লিডারশিপের কোনো ভ্যালু নাই। থাকলে এত বড় একটা আঘাত, মানে এটা তো একটা বিশাল আঘাত। কম ভোটে তো হারেন নাই, উনি তো নিজের সিটটাই হারিয়ে ফেলেছেন। সুতরাং সেখানে উনি যেইভাবে হেরেছেন সেটা একমাত্র এই ইয়েতে না, এই বই সম্পর্কটা অনেক দিনের, দীর্ঘমেয়াদী, এবং এটা এখন উনি যাবেন না বলেছেন, কিন্তু উনি কি ওখানে থাকতে পারবেন? এটা তো সম্ভব না, এটা প্র্যাকটিক্যাল না, কোনোভাবেই প্র্যাকটিক্যাল না। কেউ কোনো জোর করে কোনো সরকারি ভবনে দখল করে রাখতে পারবে না। ওনাকে বেরিয়ে আসতেই হবে, সসম্মানে বেরিয়ে আসলেই ভালো। আমি মনে করি যে এখানে ওনার পলিটিক্সে, যারা পলিটিক্সে আছেন, আমাদের সংসদ সদস্য, উনি ভালো বলতে পারবেন এ ব্যাপারে, যে পলিটিক্সে হার জিত তো থাকবেই, সেটাকে একটা ইয়ের মধ্যে নেওয়া উচিত। কারণ নাহলে আবার যদি উনি ইলেকশনে ভবিষ্যতে দাঁড়াবেন। কিন্তু তিনি তো বলছেন তিনি ভোটে হারেননি, তার ভোটটা আসলে ছিনিয়ে নেওয়া হয়েছে। না, কিন্তু ছিনিয়ে নেওয়া হোক আর যাই হোক, আপনার তো ইলেকশন কমিশন তো ডিক্লেয়ার করেছে, একেবারে ফর্মাল ডিক্লারেশন এসছে কিনা জানি না, বাট কাউন্টিংয়ে তো এসছে, এবং মোটামুটি তো ডিক্লেয়ার এটা যে এইটাই রেজাল্ট। তো উনি ভোটে হারেন নাই বললে তো হবে না, মুখে বললে তো হবে না। এবং উনি যদি বুঝতেই পেরেছেন যে এত লোক বঞ্চিত হচ্ছে, ভোট দিতে পারছে না, তাহলে তো ওনাকে অনেক আগে থেকে লিগ্যাল একটা তো প্রেক্ষাপট তৈরি করতে হতো, সেটা তো উনি করেন নাই। খালি মুখে বলে তো, ভারত এমন একটা দেশ যেখানে মুখে বলে এগুলো জয় করা
সম্ভব না। এবং ওনার কিন্তু পপুলারিটি অনেক দিন থেকেই কমে আসছিল, ধীরে ধীরে পশ্চিমবঙ্গে ওনার পপুলারিটি অনেক দিন থেকে কমে আসছিল। তো সেটা ওনার নজরদারিতে রাখা উচিত ছিল। আরেকটা জিনিস উনি করেছেন, কিছু নতুন মুখ দিয়েছেন, কিন্তু সেই নতুন মুখকে আমার কাছে মনে হচ্ছে যে উনি ঠিকমতো প্রস্তুত করতে পারেননি, ওনাদের এজেন্ডাতে প্রস্তুত করতে পারেননি। অনেকগুলো বিষয় ছিল যে ওনার কেন্দ্রের সাথে ওনার সংঘর্ষ ছিল। শুধু তো মানে জোর গলায় বললে হবে না, এটাকে প্র্যাকটিক্যাল একটা ইয়েতে আনতে হবে। আর ভোটেই যখন যাবেন, তা কেন্দ্র যখন মানে মোটামুটি তো সবাই জানতো যে বিজেপি আবার আসবে, বাংলায় আসবে, পশ্চিমবঙ্গতে আসবে, সেটা হয়তো সবাই না বুঝলেও ওভারঅল তো বিজেপি জিতবে, সরকার গঠন করবে, এটা তো সবাই জানে। বুথ ফেরত যে জরিপগুলো আসছিল সেখানে তো বলা হচ্ছে, ইঙ্গিত দেওয়া হচ্ছে, অনেকগুলো জায়গায় বলা হয়েছে যে বিজেপি জিতবে। সেখানে তো উনি কিন্তু যেটা পদক্ষেপ নেওয়ার ছিল সেটা উনি নেন নাই। কারণ দুটো কারণে আমার কাছে মনে হয়, একটা হলো ওই ওভার কনফিডেন্স যে আমি জিতবই, আমার সাথে যে লড়ছে সে সেরকম পপুলার না বা সে ওয়েল নোন না। আর আরেকটা জিনিস উনি করেছেন যেটা হলো যে উনি কোনো পদক্ষেপই নেন নাই, যে বঞ্চিত যারা তাদেরই খালি মিডিয়াতে দেখেছি জিজ্ঞেস করেছেন কাদের ভোটার আইডি হয় নাই বা তারা হাত তুলেছে। দ্যাট ইজ নট এনাফ, প্র্যাকটিক্যাল স্টেপস নিতে হবে। জি, জনাব শহীদুল ইসলাম বাবুল, আপনি যদি একটু বলেন, আমরা দেখেছি এর আগে 2021 সালে যখন নির্বাচন হয় তখনকার যে নির্বাচন এবং 2026-এর এই এখনকার যে নির্বাচন, ফলাফলটা প্রায় একেবারে বিপরীত। মানে সেই সময় তারা 200-টির বেশি পেয়েছিল, এখন তারা পেয়েছে 207। না, কেউ কেউ বলছে যে এটা মানে স্বাভাবিক ব্যাপার। আমি স্বাভাবিক বলছি না, কারণ মাত্র কয়েক বছর আগে 16 সালে যে নির্বাচন, বিজেপি মাত্র 3টা সিট পেল ওয়েস্ট বেঙ্গলে। এটা এত দ্রুততম সময়ের মধ্যে এইরকম মিরাকেল একটা চেঞ্জ, ওই যে গোখলের কথাটা এখানে উল্টা হয়ে গেল আর কি, যে হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। তো এই বিষয়টা কিন্তু হইল না, কারণ বিজেপি ভারত তো আগেই জয় করে ফেলছে, হ্যাঁ, বেশ কয়েক টার্ম, কিন্তু বেঙ্গলে এসে, এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, বিজেপির যে পূর্বতন সংগঠন জনসংঘ, যার ফাউন্ডার এই বাঙালি কিন্তু এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বোধহয়, তো সে বেঙ্গলে তারা এত দেরিতে আইসে তারা এটা জয় করলো। এখানে অনেকগুলো ফ্যাক্টরস উনি যেটা বলছিলেন এগুলো যেমন সত্য, 91 লক্ষ ভোটার, যেটা নাগরিক ভোটার নিবিড় সংশোধন CIR এর যে ব্যাপারটা, এইটা কিন্তু মমতা ঠেকাইতে পারে না। এখানে ম্যাক্সিমাম 65 লাখ মুসলিম ভোটার ছিল এর মধ্যে, এবং বাকি যারা নিম্নবর্ণের শিডিউল কাস্টের হিন্দু সম্প্রদায়, এদেরকে বলা হয়তো যারা তৃণমূল কংগ্রেসকে পছন্দ করতো স্বাভাবিকভাবে, এই ভোটার, এবং এটা 12.5% টোটাল ভোটারের, এটা একটা গুরুত্বপূর্ণ ম্যাটার কাজ করেছে। আর একটা ব্যাপার, মমতা তো দীর্ঘদিন ধরেই এখানে ধরেন, এটাও ঠিক, ওয়েস্ট বেঙ্গলের শিল্পায়ন টিল্পায়ন হয় নাই, সেই সিঙ্গুর নন্দীগ্রাম থেকেই তো এই যে শুভেন্দু যে তার উত্থান, কিন্তু সে তো একসময় মমতারই প্রোডাক্ট, হ্যাঁ, তৃণমূল কংগ্রেসের তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সেই তাকে হলো, এবং তার ওই ভাতিজা ভাগ্নে অভিষেকদের সাথে যে পার্টির ইন্টারনাল এবং এক্সটার্নাল যে ক্ল্যাশ, এই ক্ল্যাশগুলো তো অনেকদিন যাবত দেখতেছিলাম। আরও কিছু বিজেপি আর্ন করলো যে আম আদমি পার্টির বেশ কয়েকজন সে হায়ার করছিল, 8 জন নেতা, এবং তারা ইফেক্টিভ নেতা ছিল এরকম, এবং তৃণমূল কংগ্রেসেরও বেশ কয়েকজন তারা কিন্তু বিজেপিতে চলে গেছিল এই নানান ইন্টারনাল ক্র্যাশের কারণে। এটা তো আছে। আরেকটা হলো সাম্প্রতিক সময় হাইকোর্টের মাধ্যমে 25,000 শিক্ষকের যে নিয়োগ নিয়ে যে একটা কেলেঙ্কারি, এটা মমতার উপরে দায় এসে পড়ল। এখানে শিল্পায়ন হচ্ছিল না, মমতার ভূমিকার কারণে বেকারত্ব বাড়ছিল। আর স্বাভাবিক, 15 বছর শাসন করলে তো এটা আমাদের মতো অঞ্চল একই, তো ওয়েস্ট বেঙ্গল বলেন বাংলাদেশ বলেন, জনপ্রিয়তা হ্রাস পেতেই থাকে বা পাই এইসব। এবং আমরা তো খেয়াল করছিলাম, আর আগে যেরকম দেখছিলাম মমতা যেভাবে মানুষের ইস্যু নিয়ে বা মানুষের কি সুখ দুঃখ নিয়ে যেভাবে কাজ করতেন, এই টার্মে আমরা ওইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু দেখি নেই। সেই জন্য মানুষ পরিবর্তন তো চাচ্ছিলই, এটা একটা সাধারণ ব্যাপার। এই সামগ্রিক বিষয় নিয়ে যেটা হলো, এটা অনাকাঙ্ক্ষিত না, তবে বিস্ময়কর এটা, এই বিজয়টা এটা বলতে হবে, এবং এটা নিয়ে এই রাজনীতি, আমাদের ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে কিছু প্রভাব তো আছেই। আর সবচেয়ে বড় কথা যে মানে কি বলবো, হিন্দুত্ববাদের যে স্লোগান শুভেন্দু দিতেছিলেন মানুষকে, রেটরিক্যাল হোক আর যাই হোক, সে সেই সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করতে পেরেছে তার সেই বক্তব্য, বিবৃতি, আচরণ, অ্যাক্টিভিটিস এর মধ্য দিয়ে। মানে রাজনীতিটা, এটা আমাদের অঞ্চলের, এই অঞ্চলের বা ওয়েস্ট বেঙ্গল বা ভারতের রাজনীতির জন্য এটা দুর্ভাগ্যজনক যে ধর্মকে ব্যবহার করে যে রাজনীতি, সম্প্রদায়কে উস্কানি, এবং নির্বাচন পরবর্তী যেই সব নির্বাচন যদিও রক্তপাত হয় নাই,
খুন খারাপি হয় নাই, ভালোই হইল, কিন্তু নির্বাচন পরবর্তী যে বিষয়টা এটা ভয়ঙ্কর ব্যাপার। এবং আজকে সারাদিন, গতকাল রাত, এটা দুর্ভাগ্যজনক। বিভিন্ন জায়গায় সংঘাত সহিংসতা হয়েছে। জনাব প্রিন্স, আপনার কাছে এই প্রসঙ্গ জানতে চাইবো যে আমরা দেখলাম ইলেকশনের পরপরই, বিশেষ করে ফল ঘোষণার পর থেকেই নানা জায়গায় ভাঙচুর, সংঘাত, সহিংসতা ছড়িয়ে পড়েছে। এই যে এর কারণটা আসলে কি? এটা কি আসলে সেই কট্টর, অনেকে বলে থাকে হিন্দুত্ববাদের যে সম্পর্কে কথা বলেছে, এর সাথে কি এর কোনো সম্পর্ক আছে, নাকি এই যে ভোটটা হয়ে গেল বা ভোটের ফল, এটা মমতার দীর্ঘ 15 বছরের ফল? আপনাকে ধন্যবাদ, আলোচকদেরকে ধন্যবাদ। না, আমরা তো এখনও তথ্য পাচ্ছি এবং আমরা ভারতের বিভিন্ন রাজনৈতিক দল, জনগণ এটাকে কিভাবে মূল্যায়ন করে এটা দেখার পরে হয়তো বিস্তারিত বলতে পারবো। দূর থেকে আমরা হয়তো একটা প্রাথমিক প্রতিক্রিয়া বলতে পারি। কিন্তু আপনি যে প্রশ্নটা তুললেন খুব আপনি একটু যদি ভারতের অনেক দিন ধরে দেখেন, বিশেষ করে আমি পশ্চিমবঙ্গেই আলোচনায় থাকি, তাহলে সেইখানে কিন্তু ভোটের সময়ও নানা ধরনের ঘটনাবলী ঘটে, এই ধরনের সহিংসতা। এইবার বরঞ্চ সেটা ঘটেনি, এটা একটা দিক। দ্বিতীয়ত হচ্ছে যে ব্যাপক পরিমাণ ভোটার এবার উপস্থিত হয়েছে এবং সেইখানে রেকর্ড সংখ্যক, এবং সেইখানে যে বিরাট অংশ যে ভোটার বাতিল, ওইটা আমি সংখ্যাটা সম্ভবত প্রথমে 90-90 দিয়ে শুরু হয়েছিল, তারপরে কিছু মৃত, সব মিলে 27 লক্ষ বা কিছু একেবারেই পারে নাই। এবং সেক্ষেত্রে অনুপাত হিন্দু মুসলিম বলা যায়, সংখ্যা কম বেশি না আর কি, এরকমের। তা সেই রকম একটা অবস্থায় আমরা দূর থেকে যতটুকু জানছিলাম, যেটা একটু আপা বলছিলেন যে মমতা ব্যানার্জি এইটাকে ধরে অন্য ভূমিকা টমিকা, যেমন আমি দেখলাম বামপন্থীরা কিন্তু এইটা নিয়ে বিক্ষোভ, ধর্ণা, নানা ধরনের কাজ করেছিল, কিন্তু পরে এইটা নিয়ে যতটুকু সম্ভব ওর বেশি যায়নি। এবং এটা আমার দূর থেকে জানা, যেটা অনেকের ধারণা ছিল এটা নিয়ে বেশি জটিলতা করতে গেলে তারা দেখা গেল নির্বাচন বন্ধ করে রাষ্ট্রপতি শাসিত কোনো সরকার আনে কিনা, মানে যে কোনোভাবে সেন্ট্রাল গভর্নমেন্টের বিবেচনা এবার এটা দখল করবেই, এই আইডিয়াটা ছিল। যাই হোক, সেটা একটা দিক। কিন্তু মানুষের যেটা আমরা দেখতে পেলাম বা দূর থেকে দেখছিলাম, মমতা ব্যানার্জি তিনি যখন ক্ষমতাটা নিলেন, আগেরবার নির্বাচিত আজ থেকে 15 বছর আগে, যে ধরনের ধ্বংসযজ্ঞ করেছিল বাম উচ্ছেদের নামে, এবং এইটা আমি মানে ইতিহাসের জন্য বলি, তখন কিন্তু মমতা ব্যানার্জি এটা বলেছিল যে বাম উচ্ছেদের জন্য বিজেপিকে নিয়ে এখানে তিনি জোট করবেন। তা বিজেপিকে উনি তো ইন করিয়েছেন উনি, এবং উনি তো মন্ত্রিসভায় ছিলেন। তা সেইটা যে করলেন, আজকে তার ফলাফলটা কিন্তু একটু উল্টা অন্যভাবে ঘটলো। এবং ওইখানে বামরা তো এটা পরিষ্কার, আমরা তো জানি তাদের অন্তত পক্ষে ওই প্রথমবারের নির্বাচনের পরে 50 জনের উপরে তারা কিন্তু এই ধরনের আক্রমণের শিকারে মৃত্যুবরণ করেছে, কয়েক হাজার অফিস লুটপাট করেছিল। কিন্তু যে কোনোভাবেই হোক না কেন, মমতা ব্যানার্জি তার একটা পজিশন থেকে, তারপরে বিশেষ করে মুসলিম ভোটার, নানাভাবে তার একটা পজিশন নিয়েছিল। কিন্তু বিগত দিনে যদি একটু খেয়াল করেন, আমরা বাংলাদেশে থেকে কিন্তু পত্রপত্রিকায় দেখি তার যে দুর্নীতি, অপশাসন, নিজেদের স্বৈরাচারী অবস্থান, এইটা এমন জায়গায় গিয়েছিল, দূর থেকে কিন্তু আমরা বুঝছিলাম মানুষ একটা পরিবর্তন চাইছে। কিন্তু অবচেতন মনে হয়তো অনেকের ধারণা ছিল যে পশ্চিমবঙ্গ তার যে একটা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ পজিশন আছে, সেইখানে সে বিজেপি কত অ্যাকসেপ্ট করবে কিনা। কিন্তু ওই যে আপার একটা কথা খেয়াল করবেন, উনি বলছেন যে তারা যে এইখানে আসার জন্য নানা ধরনের ভূমিকা, আগের বার যখন আসতে পারেনি তারা কিন্তু নানা ধরনের প্রক্রিয়া করছিল, সেটা আমরা অনেক জানি। আমি হয়তো সময়ের জন্য সেদিকে আর যাচ্ছি না। তা সেই জায়গায় আমার দূর থেকে বিবেচনা, বা আমরা ওইখানে লেফটদের সাথে কথা বলে যেটা বুঝি, মানুষ কিন্তু মমতার বিরুদ্ধে রায় দিয়েছে, সেটা একটা দিক। দ্বিতীয়ত হচ্ছে যে এইখানে মানে মোদী সরকার দীর্ঘদিন ধরে যে ধরনের ভূমিকা পালন করছিল, এবং এইবারও নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন মানে এমন এক ধরনের ভীতির সঞ্চার করেছিল। আর তারা কত 70% যে হিন্দু ভোট তার কার্ড খেলবে, এটাকেই প্রধান ধরে নিয়েছিল, এবং মুসলিম ভোট ওইখানে বিভক্ত করবে, এই বিবেচনাটা কিন্তু। আর ওই দেখি শুভেন্দু নাম বোধহয়, যিনি উগ্র কথাবার্তা বলেন, তিনি তো এটা নিয়েই নেমেছিলেন। তা সেই জায়গাটা এইখানে মমতা ব্যানার্জির বিরুদ্ধে যে মানুষের ক্ষোভ, সেইটাকে কিন্তু কাজে লেগেছে এবং পারে নাই তিনি করতে, এটাই তো বাস্তবতা। তবে ভোটের পার্থক্য খুব বেশি না, হ্যাঁ, 41 আর 45, এটাই না। আর এটা তো আমাদের হয়, আমরা জানি আর কি। এখন দেখার ব্যাপার, যদি বলেন মূল্যায়নের ক্ষেত্রে, ওই যে যদি 27 লক্ষ বা যে ভোটারটা, যে যারা বিভিন্ন আসনে যত ছিল, এইখানে ভোটের কোন কেন্দ্রে কত পার্থক্য, এগুলো হয়তো ভবিষ্যতে দেখলে আরও মূল্যায়ন করা যাবে। কিন্তু আমার এই পয়েন্টের মূল বক্তব্য হচ্ছে যে
আমরা আমাদের মতো দেশ যেখানে তার পার্শ্ববর্তী জায়গা, ভারতে আমরা দেখছি মোদী সরকার অনেকদিন ধরে আছেন, কিন্তু আমাদের দূর থেকে জেনারেল হিসাব হচ্ছে কোনো কোনো রাজ্যে তারা এখনও আছে। হয়তো কেরালাতে বামপন্থী নাই, কিন্তু এখানে কংগ্রেস সহ অন্যরা আছে, ওনারা নাই, বিজেপি নাই। এবং দূর থেকে যা বোঝা যায় আগের মোদির যে পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু নাই, অনেক ক্ষেত্রে ডিক্লাইন পজিশন। কিন্তু পশ্চিমবঙ্গে তারা এইখানে যে পরিবর্তনের আকাঙ্ক্ষার জায়গা থেকে গেল, এবং আরও অন্যান্য বিষয় আছে, সময় থাকলে হয়তো পরে বলা যাবে বা আমরা ধারণা করছি। কিন্তু আমরা মনে করি যে এই যে পরের যে সহিংসতার কথাটা বললেন, এটা কিন্তু অনেক দিন ধরে চলছে, যেটা আমাদের কাছে একেবারেই মানে খারাপ খবর। এবং খারাপ খবর আমাদের অন্য কারণে, একটা তো কোনো দেশে এটা হোক আমরা চাই না, মানুষ তো সে যাই হোক না কেন, সেটা একটা দিক। তার একটা হচ্ছে ওইখানে যদি কোনো ধর্মীয় সহিংসতাটা বেশি হয়, যদিও আমি এখন পর্যন্ত যতটুকু দেখলাম খালি কিন্তু ওইখানে সংখ্যালঘু ধর্মের উপরে না, তারা তাদের ধর্মের মানে ওই হিন্দু ধর্মের নিজেদের উপরে মানে প্রতিপক্ষের উপরে, কারেক্ট, সেইটা করছে তারা, যেটা আগেও ওই ধরনের তৃণমূল যেটা করেছিল, এখন সেই কাজ কিন্তু করছে। সেইটা যত দ্রুত সম্ভব সেইটা বন্ধ হোক। আর এইখানে কোনোভাবেই যাতে ওইখানে ধর্মীয় সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় তাদের উপরে যাতে আক্রমণ না হয়, কারণ আমরা জানি বাবরি মসজিদ, তখন আমাদের দেশটার পরিস্থিতি আমরা জানি। যদিও আমি আশা করি যে আমাদের দেশে একটা সহনশীল পরিবেশ আমরা রক্ষা করতে পেরেছি, আমরা কোনো উস্কানিতে পা দেব না, আমরা এটা চাই। এবং আমাদের পার্শ্ববর্তী দেশ তারা গণতন্ত্রের পদ্ধতিকে ধরে আগায় যাক, সেটাই আমরা চাই। সেরকম একটা স্থিতিশীল পরিবেশই আমরা দেখতে চাই, মানে ডেমোক্রেসিকে বিজয়ী করেই যেতে চাই। জনগণের রায়কেই তো মেনে নেওয়ার কোনো বিকল্প নেই, সেই জায়গা দিয়ে যেতে হবে। মোস্তাফিজুর রহমান, এই যে আমরা ভোটে আমরা যেটা দেখলাম বা এখানে আমরা ধর্মীয় সহিংসতার কথা বলছি বা সংঘাত সহিংসতার কথা বলছি, কিন্তু সাদা চোখে যদি বলা যায় এই যে ক্ষমতার একটা পালাবদল হয়ে গেল, এই পালাবদলের প্রভাব কি আসলে বাংলাদেশের সীমান্ত এলাকা কিংবা বাংলাদেশের রাজনীতিতে এর কোনো প্রভাব কি পড়তে পারে? কেউ কেউ শঙ্কা করছেন হয়তো সীমান্ত এলাকায় পুশিনের মতো ঘটনা বাড়তে পারে, আপনি কি এরকম কোনো শঙ্কা করছেন? আমি তো রাজনীতির বিষয়টাতে অতখানি অভিজ্ঞ বা বিজ্ঞ নই, তবে সাধারণভাবে যেটা আমার মনে হয় যে সেটা হলো যে যেহেতু ধরুন ওখানে মুসলিমদের বিরুদ্ধেই বিজেপির যে ধর্মীয় যে হিন্দুত্ববাদীকে নিয়ে তাদের যেহেতু মূল এজেন্ডাই এটা বাবরি মসজিদকে ভাঙ্গা, এটা সাধারণ মানুষ যারা রাজনীতির বাহিরে আমরা যারা আছি আমরাও কিন্তু অনুমান করি যে ওখানে মুসলিমদের উপরে একটা নেতিবাচক আসবে এবং একটা পুশব্যাক বাংলাদেশে এটা দেওয়ার সম্ভাবনা আছে। এটা নিয়ে আমি এরকমই আমার কাছে মনে হয়। আর এমনিতে এই নির্বাচনী ফলাফলকে কিভাবে দেখছেন? বিজেপির যে উত্থান হলো, সেই উত্থানটা আসলে বাংলাদেশের সাথে সম্পর্কে কোনো ধরনের প্রভাব ফেলবে কিনা? এটা আমার মনে হয় যে সরকারের সাথে সরকারের যে সম্পর্ক, এটা তো ইতিমধ্যে দিনকে দিন এটা ভালোর দিকেই যাচ্ছে ইন্ডিয়ার সঙ্গে। আর পাবলিক পিপল টু পিপলের রিলেশনশিপ তো এটা ধরেন যার সঙ্গে ব্যবসা বাণিজ্য যেটা, এটা প্রতিনিয়ত ভালোর দিকেই যাবে আমার এটা মনে হয়। নাসিম ফেরদৌস, আপনি যদি একটু আমাদের এই প্রসঙ্গটা নিয়ে একটু বলেন যে এই যে দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক, আমরা এর আগে দেখেছি কেন্দ্রীয় সরকার চাইলেও মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হয়তো আপত্তি করেছিলেন বলেই বহুল প্রতীক্ষিত তিস্তা পানি বন্টন চুক্তিটা হয়নি। এখন তো মমতা নেই, এই যে বিজেপি আসলো, আমাদের তিস্তা চুক্তি কি সহসাই হয়ে যাবে? এটা বলা কঠিন যে বিজেপি কি করবে, তবে এইটা ঠিক যে যেটা আমরা আগে শুনেছি যে মমতার কারণে আমরা পানি পাচ্ছি না, এটা হতে পারে না। কারণ দুটো দেশের সম্পর্ক যখন হয় তখন সরকার মানে কেন্দ্রীয় সরকারের উপরেই নির্ভরশীল এইসব চুক্তি। কোনো দুটো দেশ তো চুক্তি করবে, আমরা তো কোনো রাজ্যের সাথে চুক্তি করব না। তো মমতা ব্যানার্জি আপত্তি করলেন আর বিজেপি সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে সেটা মেনে নিল, এটা আগে তো সেটাই বলা হয়েছে। হ্যাঁ, বলা হয়েছে। এরকম কি সম্মতি লাগে রাজ্য সরকারের? রাজ্য সরকারের সম্মতি কি কেন্দ্রীয় সরকার উল্টাতে পারে না? উল্টিয়েছে তো অনেক রকমের। রাজ্য সরকার যদি গিয়ে জিজ্ঞেস করেছিল যখন আপনার বাবরি মসজিদ ভেঙেছিল, তখন কি রাজ্য সরকার আর কেন্দ্র সরকারের মধ্যে কোনো এইগুলো হলো যে পলিটিক্স, আপনারা ভালো বোঝেন। আসলে কেন্দ্রীয় সরকারই চায়নি যে চুক্তিটা হোক। কেন্দ্রীয় সরকার যদি এই বছরের ডিসেম্বরে আমাদের গঙ্গা চুক্তির নবায়নের সময়, তখন যদি কেন্দ্র সরকার আমাদেরকে ঠিক মতো পানি বন্টনের যে হিস্সা পাওয়ার সেটা যদি দেয়, তাহলে হয়তো চিন্তা করে দেখবো যে হ্যাঁ, মমতা ব্যানার্জি বাধা দিয়েছিল বলে হয় নাই, এখন কেন্দ্র সরকার সব জায়গায় আছে, এটা পানি বন্টন হলো, তারপরে দেখা যাবে তিস্তা দেয় কি না। কিন্তু এখন তো আসলে তিস্তা তো এখন
উপচে পড়া পানি হওয়া উচিত ছিল, এখন তো বৃষ্টির সময়। এখন সেটা কি হবে আলটিমেটলি সেটা বলা মুশকিল। তবে আমার কাছে এটা সঠিক মনে হয় না যে একটা মানে একটা স্টেট গভর্নমেন্ট কোনো সময়ই কেন্দ্র সরকারকে থামাতে পারে বলে আমার জানা নাই এরকম কখনো হয়েছে বলে। তা যদি পারতো তাহলেই কাশ্মীর বলেন, জম্মু বলেন, বলেন, এগুলোতে এত কিছু হতো না। তাহলে তো রাজ্য সরকারের হাত শক্ত থাকতো, কেন্দ্র সরকারের হাত থাকতো, কমজোর থাকতো, এটা তো না। সুতরাং আমরা পানি আমাদের ন্যায্য পাওয়ার কথা। যদি আমরা গঙ্গা চুক্তিটা আরও 30 বছরের জন্য যদি নবায়ন হয়, তাহলে বুঝতে পারবো যে আমরা কেন্দ্র সরকারের সাথে আমাদের সম্পর্ক ভালোর দিকে যাচ্ছে। এবং তারপরে আমরা তিস্তা চুক্তির জন্য আবার নতুন করে মানে মুভমেন্ট শুরু করতে হবে। মুভমেন্ট মানে কথা বলা, আমরা নিয়ে নিব বা জোর করে আদায় করে নিব বা তিস্তাতে মার্চ করে যাব, এইগুলা এখন অবান্তর হবে এইসব কথা চিন্তা করা। ক্ষমতার পালাবদলটা হলো, এই পালাবদল কি আসলে বাংলাদেশের সাথে সম্পর্কে কিংবা সীমান্ত এলাকায় যেসব জেলা রয়েছে, সীমান্তবর্তী এলাকা রয়েছে, সেই সব জায়গায় কি কোনো নেতিবাচক প্রভাব পড়তে পারে? নতুন করে নেতিবাচক কিছু হবে বলে মনে হয় না, কিন্তু নেতিবাচকই তো ছিল এতদিন। সীমান্ত এলাকায় তো মানে মারা যেটা কিলিং, বর্ডার কিলিং, এটা তো একবারও থামে নাই তো। একদম যে কোনো একটা বছরের মধ্যে কেউ মরে নাই এরকম কিন্তু কখনো হয়নি এখন পর্যন্ত। সবচেয়ে ভালো সম্পর্ক যখন যদি ধরেই নিলাম যে শেখ হাসিনার আমলে ভারতের সাথে আমাদের সম্পর্ক খুব ভালো যদি থেকে থাকে, তাহলে তখনই তো সবচেয়ে বেশি মারা গেছে মানুষ। তো এটার সাথে কোনো সম্পর্ক নাই। কি তারা যদি মনে করে যে আমরা যেটা বলেছিলেন অমিত শাহ, যে আমরা ইঁদুরের মতো ভিতরে ঢুকছি বা এই ধরনের, বা বাংলাদেশিরা ভিতরে যাচ্ছে, এইগুলো যদি এই ধরনের চিন্তাভাবনা যদি কলকাতায় বসে করে, তাহলে ভুল হবে। জি, জনাব বাবুল, আমরা দেখলাম যে নিরঙ্কুশ জয়ের পরে বেফাস মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। তিনি একটা মন্তব্য করেছেন যে মুসলিমরাই আসলে ভোট দিয়েছে, বেশি ভোট দিয়েছে তৃণমূলকে, বিজেপিকে তারা ভোট দেয়নি। এই যে তার বক্তব্য, এটা আসলে নিপীড়নের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে কিনা? শুভেন্দু অধিকারী যে মুসলিম ভোটারদের নিয়ে যেই কটাক্ষ করেছে, তার এই কটাক্ষের ফলে কি আসলে সেখানে যারা মুসলিম রয়েছেন তাদের উপর কি আসলে নিপীড়ন বাড়তে পারে? না, উনি যেহেতু বিজয়ী হয়েছেন, মুখ্যমন্ত্রী হবেন, তার জায়গায় থেকে এই বক্তব্য আনএক্সপেক্টেড সত্যিকার অর্থে, এবং নিশ্চয়ই এটা যেই সংঘাত, এটাকে উস্কে দিতে পারে, এটা স্বাভাবিক ব্যাপার। এটা বলা যায় না, যিনি নির্বাচিত হন তিনি সব ধর্ম বর্ণ মানুষের জানমালের নিরাপত্তা তার উপরে চলে যায়, এটাই আমাদের রীতি বা কালচার। তো সেই জায়গায় থেকে ওনার বক্তব্য আগেও যেমন ছিল, উনি জিতার পরে ওনার এই বক্তব্য অনাকাঙ্ক্ষিত, এবং সেটাকে পরে আবার উনি সংশোধনও করেছেন যে কিছু মুসলমান তাকে ভোট দিয়েছে, সব মুসলমান না, এটা সংশোধন করেছেন। তো দেখা যাক, আমরা সময় নিব, যে দেখবো যে আসলে তার গতিবিধি কি হয়। তিনি মুখ্যমন্ত্রী যদি হবার পরে তার নীতি পলিসি হিন্দু মুসলিম বা সব ধর্ম বর্ণ বা প্রতিবেশীর সাথে কি সম্পর্ক, সেটা তার পূর্বতন ভূমিকা আশা করি সেটা থাকবে না। কারণ ভোট পাবার জন্য নানান ধরনের পলিটিক্যাল রেটরিক্যাল বক্তব্য বা হিন্দুত্ববাদকে একত্রিত করবার জন্য যেটা তিনি সফল হয়েছেন, হ্যাঁ, সেটা এক জিনিস। আর মুখ্যমন্ত্রী হওয়ার পরে সকলের মুখ্যমন্ত্রী যখন উনি হন, বা প্রতিবেশীর সাথে সম্পর্ক, এই বিষয়গুলা বা বর্ডার বা তিস্তা ইস্যু, এই বিষয়গুলা যেহেতু তার গভর্নমেন্ট বলছে, কেন্দ্রীয় গভর্নমেন্ট, যে তিস্তা চুক্তি মমতার কারণে আমরা করতে পারি না, হ্যাঁ, এটা ঠিক যে মমতার আপত্তি ছিল। এখন এই ইস্যুতে তার কি ভূমিকা হয়, যেহেতু তারা কেন্দ্রেও তারা, রাজ্যেও তারা, আমরা এটা আশা করতে পারি তারপরে 25 বছরের যে চুক্তি আমাদের, সেই চুক্তি গঙ্গার পানি বন্টনের, সেই চুক্তি এই বছর শেষ হবে, এটা নিয়ে তার ভূমিকা কি হয়। বর্ডারের যে কিলিংয়ের কথা আপনি বললেন, বর্ডার কিলিং তো সবসময় হয়েছে, তবে এই আমাদের এই 2.5 মাসে বোধহয় একটু তুলনামূলকভাবে যদি আমরা হিসাব করি, একটা হত্যাকাণ্ড নিন্দনীয়। আসলে একজন খুন হয়েছে আমি যতটুকু জানি লালমনিরহাটে, এবং একজন বর্ডারে খুন না হোক, পৃথিবীর কোনো বর্ডার এরকম নাই, সেই আশা আমরা করি। কিন্তু দুর্ভাগ্যজনক যে এই বর্ডারটা সবসময় সব সরকারের আমলই কম আর বেশি বর্ডারে কিলিং হয়েছে। তো এই বর্ডারের কিলিং না হোক, আমরা আমাদের পানির হিস্সা পাই, আমাদের বাণিজ্য যে বৈষম্য আছে সেই বৈষম্যটা আমরা হোক, সমন্বয় হবে, এটা আমরা আশা করি। বিগত সরকারের আমলে সরকারের সাথে তাদের সম্পর্ক ছিল, এটা ঠিক, কিন্তু মানুষের বিরূপ মনোভাব ছিল। ভারত
সরকারের প্রতি বা ভারতের প্রতি সেটা না হোক। মানুষে মানুষে মানে কি বলবো, সকলেই মানুষ, তারা একটা স্বাধীন দেশ, আমরা একটা স্বাধীন দেশ, সমতা, বন্ধুত্ব, এই বিষয়গুলো, মর্যাদা, এই বিষয়গুলো সামনে আসুক। আমরা যত ছোটই হই, আমরা তো প্রতিবেশী বদলাইতে পারবো না, তো তারা তাদের জায়গায় থাকবে, আমরা আমাদের জায়গায় থাকবো। আমরা চাই আমাদের মর্যাদা, আমাদের অধিকার, বঞ্চনা বা এখানে কোনো ভিন্ন কোনো শক্তি বা গায়ের জোরে কোনো শাসন প্রভাবিত না করা। সুজাতা সিং, শুধু তারা কেন, কংগ্রেসের সুজাতা সিংহ তো এখানে এসে কি নোংরা ভূমিকা পালন করেছিল সেটাও তো আমাদের মনে আছে। তো আমরা এগুলো চাই না। আমরা চাই যে সেখানে পশ্চিমবঙ্গে নতুন সরকার এসে আমাদের এখানে নতুন সরকার ভারতের সরকারের সাথে আমাদের সমতার ভিত্তিতে সম্পর্কে এগিয়ে যাবে। একজন রাজনীতিবিদ হিসেবে আপনার কাছে বিষয় একটা জানতে চাই যে তার সাথে এখন বিজেপির সাথে যেহেতু সম্পর্ক ভালো না, কংগ্রেসের সাথেও তার সম্পর্ক ভালো না, তাহলে তার যে রাজনৈতিক ক্যারিয়ার মমতার, সেটা কি আসলে এখন শেষ হয়ে যাবে? না, এটা বলা যাবে না। শেষ হবে একটা নির্বাচন দিয়েই বলা যায় না। এটা লং টার্ম, আরও সময় আছে, পর্যবেক্ষণ করবার ব্যাপার আছে। মমতার রাজনৈতিক ভবিষ্যৎ তার, উনি যদি হঠকারিতা না করেন, উনি যেমন বলেছেন উনি যাবেন না, পদত্যাগ করবেন না, এটা তো কি বলবো, এটা হঠকারিমূলক বক্তব্য, এটা হয় না। তবে উনি যদি রাজনীতি করেন, ভারতের কেন্দ্রীয় রাজনীতিতেও তার প্রভাব বিস্তার করবার এবং অনেকগুলা আগামী নির্বাচনকে কেন্দ্র করে, ভারতের তো জোট মহাজোটের রাজনীতি খুব চমৎকার এবং আঞ্চলিক অনেকগুলা বিভিন্ন জায়গায় দল আছে, মমতা ফ্যাক্টর হয়ে যেতে পারেন ভারতের জাতীয় রাজনীতিতে। এখনই বলবার সময় আসে নাই। জি প্রিন্স, এই যে এই ইলেকশনের ক্ষেত্রে যেটা বলা হয়ে থাকে যে নিজের আসন বা নিজের ঘাঁটিটা হচ্ছে অনেক সময় শক্তিশালী হয়, কিন্তু আমরা নির্বাচনে দেখলাম যে মমতা তার নিজের আসনটাই ধরে রাখতে পারেননি। এই ভরাডুবির কারণ কি? এই যে অনেক সময় বলা হচ্ছে 15 বছরের দীর্ঘ শাসনের ফলে নানা ধরনের অনিয়ম দুর্নীতির কারণে হয়তো তিনি ভালো করতে পারেননি। তিনি কি আসলে পাশের বাড়ির দিদিকে ফলো করেছিলেন? না, ওইটা আমার কাছে সেইটা মনে হয় না, মানে অন্য কাউকে ফলো করা। উনি আসলে ওনার আসনে কি কি কারণে হেরেছেন ওইটার তথ্যপত্র যেহেতু আমি জানি না, সুতরাং সেটা নিয়ে যথাযথ বলা ঠিক হবে না, আমি সেটাও বলছি না। কিন্তু ওনার ওভারঅল মানে এত আসন কমবে এটা তো কেউ ধারণা করেনি। তা সেইটা তো হেরেছে। আমি প্রথম পার্টে যেটা বললাম যে আসলেই পশ্চিমবঙ্গের মানুষই এটা যে চেয়েছে, সেক্ষেত্রে আপনার ওই যে কি বলে যে আগুনে ঘি ঢাললে আরও যেরকমের হয়, সুতরাং কেন্দ্র সরকারের ভূমিকা সেইটাকে আরও হয়তো উগ্রতার দিকে নিয়ে যে আসন সংখ্যা বিজেপির বৃদ্ধি বা অন্য একটা জায়গাটা করেছে সেটাই। আমি অন্য দুইটা বিষয় একটু ছোট ছোট একটু রেসপন্স করতে পারি। একটা হচ্ছে যে আলোচনাটা এখানে উঠলো যে আমাদের দেশের সাথে সম্পর্ক এবং অন্য, আমার ধারণা হচ্ছে যে বিজেপিকে তার তো এই সাম্প্রদায়িক কার্ড খেলতে হবে, অব্যাহত রাখতে হবে তার এইখানে এটা রক্ষার জন্য। আর বিশেষ করে পশ্চিমবঙ্গের জন্য আরও জরুরি তার জন্য হবে, যেটা আমাদের জন্য ভালো খবর না, কারণ এইখানে একটু ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক যে পরিবেশটা যতটুকু অতীতে ছিল, সেইখানে কিন্তু তার ধর্মকালটা খুব জরুরি হবে। কিন্তু মনে রাখতে হবে যে এইটা নির্ভর করবে কেন্দ্রীয় সরকারের অবস্থানটা কি আমাদের সাথে। আর আমাদের বিবেচনাটা সেইটা করো, কারণ ওটা একটা রাজ্য, আমি কেন অত বিবেচনা করব? আমি বিবেচনা করব কেন্দ্রের বিবেচনা থেকে। এটাই এমনকি ওই ধারাবাহিকতায় বলতে চাই, আমি আপনার সাথে একমত হয়েই বলি, ওই যে তিস্তার কথা বললেন, আমরা এদিকে চিন্তাই করব না। আমি কেন আগে যখন মমতা ছিল বা এখন যে হলো কি করলো, এটা আমার দেখার ব্যাপার না। তুমি কেন্দ্র সরকার কি করছো সেটার উপরে নির্ভর করবে। প্রসঙ্গক্রমে বলি, আপাত নিশ্চয়ই আমার থেকে আরও ভালো জানবেন, এই যে আমাদের গঙ্গা চুক্তি উনি মনে করিয়ে দিলেন যে এই বছরের ডিসেম্বরে শেষ হবে, যখন হয়েছিল তো 96-এ, 30 বছর আগে। তো ওই সময় এটা খেয়াল আপনি হিস্ট্রিটা যদি দেখেন, ওই সময় কিন্তু সিপিআই, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার কমিউনিস্ট পার্টি মানে সিপিএম আলাদা, ইন্দ্রজিৎ গুপ্ত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, ওনার কিন্তু একটা বিশেষ ভূমিকা ছিল। জ্যোতি বসু তার বিশেষ ভূমিকা ছিল, এই অঞ্চলের মুখ্যমন্ত্রী, তার মানে একটা লেফট ডেমোক্রেটিক ফোর্স ছিল বলেই ওই সময় কিন্তু গঙ্গা চুক্তির ব্যাপারে হিস্ট্রিতে দেখতে পারে না, নতুনরা হয়তো এটা জানে না, একটা বিশেষ ভূমিকা ছিল। তা সুতরাং বিগত দিনে যদি তিস্তা চুক্তি সেন্ট্রাল গভর্নমেন্ট চাইতো, কারোর ক্ষমতা ছিল না এটা না করার। তা সুতরাং এইবারও সবকিছু নির্ভর করবে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের কি। তবে সাধারণভাবে ওইটা বলতে পারি যে তুমি আগে যে অজুহাত দেখাইছিলে এখন তো আর দেখানোর সুযোগ নেই, কিন্তু আমি বলবো যে শুধু তিস্তার আলোচনাটা থাকলে এটা যথাযথ হবে না, কারণ ভারতের সাথে আমাদের যে অনেকগুলো সমস্যা আছে, আমি সময়ের জন্য এদিকে যাচ্ছি না, কিন্তু এই পয়েন্টে বলল যে 54টা নদীর অভিন্ন উৎস এবং তার যে সংকট, এই পানি বন্টনের টোটাল ডিলের জায়গায় যেতে হবে, এই একটা। আর একটা জরুরি, এই কথাটা এই পয়েন্টে বলি
দেখবেন একটু যে এখন সংক্ষিপ্ত ভূরাজনৈতিক কারণে অনেক আগে যা ছিল এখন কিন্তু পরিবেশ ডিফারেন্ট হয়েছে। আমাদের এই অঞ্চলে আমেরিকা অন্যদের আধিপত্য নানাভাবে তারা বিস্তার করতে চাইছে। এই জন্যে ভারত, আমরা এবং অন্যরা মিলে আঞ্চলিক উপ আঞ্চলিক সম্পর্ক কিন্তু আরো বাড়াইতে হবে যার যার স্বার্থে, না হলে আর একটা সংকটে পড়তে পারি। তা আমি আশা করব আমাদের সরকার এবং ওই সরকার যাই থাকুক না কেন, ও দেশের জনগণ ঠিক করছে, আমার তো করার কিছু নেই, সেই জায়গাটা আমরা সবাই একটা দায়িত্বশীল আচরণ করব, সেটি আমাদের আকাঙ্ক্ষা থাকবে। জি, আমরা একটু ভিন্ন প্রসঙ্গ যেতে চাই। মোস্তাফিজুর রহমান, আমরা দেখেছি এই যে হাওড়ে বন্যার কারণে ধানসহ ব্যাপক ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। এই যে ক্ষয়ক্ষতিটা হলো, আমরা যদি আগাম সতর্কবার্তা পেতাম কিংবা অন্য ধরনের ফসল কিংবা স্বল্পমেয়াদী ফসল করতাম, এটা কি আসলে এড়ানোর কোনো সুযোগ ছিল কি না? এটা সুযোগ ছিল তো। এটা আজকের দুনিয়াতে তো আবহাওয়ার সংবাদ এবং অন্য দেশে কোথায় বৃষ্টি হচ্ছে, যে বৃষ্টির পানি আমাদের দিকে আসে, এটা কিন্তু তাদেরকে আগাম জানানোর সুযোগ ছিল। আর অন্য ফসল তো ধরেন এটা করতেই হবে। একটা এলাকায় যদি শুধু একটা ফসলের ওপর নির্ভরশীল থাকে এবং যেটা প্রতিবারই, আপনি তো এবারে নতুন না, আপনার 17 সালের সবচেয়ে বড় বিপর্যয় ঘটেছে এবং 17 সালের পর থেকে প্রত্যেক বছরই কিন্তু কোনো না কোনো এলাকায় আপনার এখানে কিন্তু নিমজ্জিত হয়ে ফসলের হানি হচ্ছে। তো ফলে আমরা ওখানে 3-4টা জিনিস তো আমরা করতেই পারি। আপনি যেটা বললেন যে আমরা যদি ওখানে শীতকালীন যেমন পালস অ্যান্ড অয়েলস, যেগুলো হলো এই তেল এবং ডাল জাতীয় ফসল, স্বল্প সময়ের এটা হতে পারে, এবং যে সমস্ত জাতের ধান এখানে লাগানো হচ্ছে, এটা যদি 150 দিনের উপরের যেগুলো জাত, যার লাইফ টাইম ধরেন 150 দিনে বেশি, এগুলোকে আপনার ওই নিম্ন এলাকায় এগুলো তলায় যাবে। এটাকে 150 দিনের আগে ভ্যারাইটি যেগুলো, সেগুলোকে দিতে হবে। পাশাপাশি আপনি একটু ওর যে প্ল্যান্টেশনটাও একটু আগে আনা সম্ভব। এইভাবে এটা করা যেতে পারে। আরেকটা বৃহত্তর পরিকল্পনা যদি করে যে সরকার আমাদের দেশের কোন অঞ্চলে কোন ফসলটা একেবারে মানে তার উৎপাদনশীলতার দিক থেকে এবং তার জমির সঙ্গে ফসলের এবং বাজারজাতকরণের সার্বিক বিবেচনায় ক্রপিং জোন করে যদি দেয়, হাওড় এলাকায় কিন্তু আমরা অন্য চাষেও যেতে পারি। যেমন ওখানে প্রাণী সম্পদের হতে পারে, মুন্সিগঞ্জে শুধু আলুর উৎপাদনশীলতা বেশি, এখানে আলুর চাষই হবে। দিনাজপুরে সরু ধানের চাল হয়, সেখানে সেটাই হবে। এইভাবে যদি এটা বৃহত্তর আঙ্গিকে কৃষিকে যদি ওইভাবে সাজানো যায়, তাহলে কিন্তু আপনার ন্যাশনাল প্রোডাক্টিভিটি বাড়বে এবং পাশাপাশি এই সমস্ত দুর্যোগপূর্ণ এলাকায় এগুলো আমরা এইভাবে করতে পারি। তাছাড়া এটা তো ধরেন বাঁধ নির্মাণ করে একটা এলাকায় অন্য পানি আসতে না দেওয়া, এটা কিন্তু অনেক বড় কোনো প্রযুক্তি না। এটা অতি সাধারণ প্রযুক্তির মধ্যে, যেগুলো আমরা অবহেলার কারণেই আমরা এগুলো হয়ে গেছে, এটা নিরূপণ করা সম্ভব। কিন্তু ওখানে কিন্তু ধরুন আমাদের দেশে সারা দেশের যে উদ্বৃত্ত যে ধান থাকে যে সমস্ত জেলায়, তার মধ্যে এটা অন্যতম প্রধান। এখানে প্রায় ন্যাশনাল যে আমাদের তো ধরেন আবাদি জমির প্রায় 70-72% জমিতে ধানের চাষ হয়। এই সমস্ত ধানের যে অ্যাকুমুলেটেড যে কোয়ান্টিটি, এর প্রায় নিয়ারলি 20% আসে ওখান থেকে। তো এই জায়গাকে সংরক্ষণ করে যদি রাইসেরই যদি আমরা চাষ করে একটা ফসল হয়, সেটাকে সুরক্ষিত করা, এটা কিন্তু পরিকল্পনা করে প্রকল্প নিয়ে এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব। এটা আসলে বাজেটারি কোনো সাপোর্ট দরকার? ডেফিনেটলি আপনি যে কোনো সিদ্ধান্তের সাথে তো ওর অর্থের প্রয়োজন আছে। আপনি যে কোনো ডিসিশন কার্যকরী করতে গেলে আপনার অর্থ লাগবে। এটা একটা প্রকল্প এর আগে করাও হয়েছিল। আমাদের এখানে রাজনৈতিক মতে মাননীয় সংসদ সদস্য আছেন, ওনারা এটা আরও ভালো বলতে পারবে যে এটা কি পরিমাণ বাজেট দেওয়া ছিল। এটা প্রকল্প নিয়ে এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব। আর আপনি যেগুলো বলছেন ওগুলো করেও এটাকে অল্টারনেটিভ ওয়েতেও এটা কন্ট্রোল করা সম্ভব। অন্য ভ্যারাইটি নিয়ে আসা, অন্য ক্রপ নিয়ে আসা। সরকার যেহেতু চাষিকে প্রণোদনা দেয়, সুতরাং চাষির ফসল নিয়ন্ত্রণ করার ক্ষমতা সরকারের হাতে আছে। জি, এই প্রণোদনের প্রসঙ্গ যেহেতু উঠলো, জনাব বাবুল, সরকার নিঃসন্দেহে ভালো কাজ করছেন যে 1 লাখ কৃষক পরিবারকে কিংবা যারা চাষাবাদের সাথে জড়িত পরিবার, ক্ষতিগ্রস্ত পরিবারকে 3 মাসের আর্থিক সহায়তা দেওয়ার প্রতি মাসে উদ্যোগ নিয়েছে। 7,500 হ্যাঁ, তো এই যে সহায়তা দেওয়া হচ্ছে, কিন্তু এই যে একের পর এক ঘটনাগুলো ঘটে যাচ্ছে, এর আগে তো এই ধরনের ঘটনা ঘটেছে, এটা প্রতিকার করার জন্য সরকার উদ্যোগ না, নিচ্ছে এটা আসলে আমি বলি, এখন পর্যন্ত বাংলাদেশে যে যাই বলুক, বলা হয় যে কৃষক বাঁচলে দেশ বাঁচবে, এটাই সত্য কথা।
প্রায় 50%-এর উপরে মানুষ, প্রায় 60% প্রত্যক্ষ কৃষির সাথে জড়িত। কিন্তু আপনারা যতই গার্মেন্টসের কথা বলেন, যতই রেমিটেন্সের কথা বলেন, কৃষকরা যদি বলে যে আমরা এক বছর উৎপাদন করবো না, মহামারী লেগে যাবে। আপনি ধরেন, আমি বলি সাপোজ আমরা কখনো কখনো আপনারা দেখছেন কয়েক বছর আগে পেঁয়াজ আমদানি করা লাগে আমাদের, বা আদা রসুন আমদানি করা লাগে, কত খুব মাইনর, মানে 5 লাখ মেট্রিক টন হয়তো লাগতে পারে শর্টেজ। এটা মহামারী লেগে যায় না? এটা বৈদেশিক মুদ্রার উপর একটা বিরাট চাপ পড়ে যায় না? আমরা ইন্ডিয়াতে আনি বা চায়না থেকে যে আনি, কিন্তু আমরা কিন্তু এখানে 35 লক্ষ মেট্রিক, উনি যেটা বললেন যে জোন করা যায়, 35 লক্ষ মেট্রিক টন পেঁয়াজ কিন্তু আমরা উৎপাদন করি, আমাদের পেঁয়াজটা নষ্ট হয়ে যায়, 5-6 লাখ মেট্রিক টন পচে যায়। হ্যাঁ, এটা পচনশীল দ্রব্য, সেটাকে কীভাবে রক্ষা করা যায়? বা আরও একসময় আমরা তো 20 বছর আগে দিছি, আপনি একটা সেক্টরকে ধন্যবাদ দিবেন, বাংলাদেশের কৃষি সেক্টর, কারণ আমরা এখন পর্যন্ত মোর অর লেস আমাদের এতটুকু জায়গা ভূখণ্ডে, তার ভিতরে আমরা নিজেদের ফসল আমরা নিজেরা উৎপাদন করি। পৃথিবীর মানুষ তো অবাক যে তোমরা এত মানুষের খাবার কীভাবে উৎপাদন করো। এইটা আমাদের কৃষি বিজ্ঞানীদের একটা বিরাট অবদান আছে, বা বাংলাদেশের কৃষকের একটা অবদান আছে। কিন্তু এখন পর্যন্ত আপনি দেখেন আমাদের যেই পেঁয়াজ, উন্নত প্রযুক্তির যে পেঁয়াজ, আমাদের ফরিদপুর অঞ্চল রাজবাড়িতে 8 লক্ষ মেট্রিক টন পেঁয়াজ হয়, 8 লক্ষ মেট্রিক টন, এবং আমরা প্রায় যে এয়ার ফ্লো মেশিন দিতেছি। কিন্তু পেঁয়াজকে যে সংরক্ষণ করার মতো আধুনিক কোনো ব্যবস্থা, এটা কিন্তু এখন পর্যন্ত আমরা আবিষ্কার করতে পারিনি। যেমন আলুকে আমরা কোল্ড স্টোরেজে রাখতে পারি, পেঁয়াজ এটা রাখা যায় না, এরকম ব্যাপার আছে। সুনামগঞ্জ বা নেত্রকোনা বা কিশোরগঞ্জে যে হাওর অঞ্চল, এখানে এই ধরনের দুর্ঘটনা হয়। আমি নিজেও গিয়েছিলাম 17 সালে, উনি যেটা বললো মারাত্মক, হঠাৎ করে পাহাড়ি ঢল, মেঘালয়ের পাহাড়ি ঢল এসে সব মিসমার করে দিল। ওখানে একটা বাঁধের ব্যাপার ছিল, যে হাওর রক্ষা বাঁধ, সেই বাঁধেরও নানান ধরনের কেলেঙ্কারি, এটা নির্মাণ নিয়ে। আর সঙ্গত হাওর অঞ্চলে বালি টালি এগুলা হয়ে যায়, কোনো রক্ষা করা যায় না। এইবার যেটা হলো, এটা এক রাতেই কিন্তু হলো। তো এটা সরকার তাৎক্ষণিকভাবেই খুব তৎপর ছিল, এবং সরকার রাত থেকেই, এর আগে থেকেও কিন্তু বলা হচ্ছিল হাওর অঞ্চলে আসলে কিছু করার নাই, কি করবে, আগাম সতর্কতা তাৎক্ষণিক দিয়ে লাভ নাই। উনি যেটা বললো যে এখানে ভিন্ন স্বল্পমেয়াদী কোনো কিছু করা যায় কিনা, বাট হাওরের মানুষ দীর্ঘকাল ধরে এই প্র্যাকটিসে তারা ধান উৎপাদন করে এই সময়, সংস্কৃতি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সংস্কৃতি ওর থেকে বের করে, এটাও তো একটা প্র্যাকটিসের ব্যাপার, কি ধরনের ফসল ওখানে ভায়াবেল বা শর্ট টার্ম কীভাবে করা যায়, এটা একটা এক্সপেরিমেন্টের ব্যাপার, সময়ের ব্যাপার। কিন্তু এই সময়টাই আসলে সরকারের কিছু করা, এটা একটা নিয়তি, হ্যাঁ, কৃষকদের নিয়তি, এবং সরকার তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়েছে। আমরা কৃষি কার্ডের একটা ব্যবস্থা যেটা করেছি, আপনাকে বলে রাখি, সরকার এখানে দলকেও ইনভলভ করা হয় নাই সঙ্গত কারণেই। আমরা এই কৃষি কার্ডটা চেষ্টা করা হচ্ছে প্রাথমিকভাবে, যদিও দেওয়া হয় কৃষককে, কিন্তু এজ এ হলে এটাকে প্রত্যেক ইউনিয়নে কিন্তু 2 জন কৃষি কর্মকর্তা আছে বাংলাদেশে এখন পর্যন্ত, প্রত্যেক ইউনিয়নে। এদের কাজ খুবই সীমিত, কতটুকু করে আমি জানি না, জবাবদিহিতা কতটুকু আছে আমি জানি না। কিন্তু আমরা চাচ্ছি যে একটা ডেটাবেস তৈরি করতে হবে এই কৃষি কার্ডের পেছনে, তার পেছনে একটা ডেটাবেস থাকবে, একজন কৃষক কি চাষ করে, তার কতটুকু জমি, কোন কৃষককে সাপোর্ট দেওয়ার প্রয়োজন, কোন কৃষকটা একেবারে প্রান্তিক লেভেলের জমি কম, সে মানে বসে না পড়ে বা নিঃস্ব হয়ে না যায়, তাকে কিভাবে বাঁচিয়ে রাখা যায়, বা কোন ফসলে দিলে সেটা জাতীয়ভাবে আমরা আরও বেশি উপকৃত করি। এই ধরনের এক্সপেরিমেন্ট, বা যেমন একটা ধর আমি চায়না ঘুরে আসলাম কিছুদিন আগে, তাদের যে আধুনিক কৃষি ব্যবস্থা, একটা চমৎকার ভাইব্রেন্ট, যে আপনি ঘরে বসে আপনার মাটির আর্দ্রতা তাপমাত্রা আপনি বলবেন, কতটুকু পানি লাগবে, ওখান থেকে আপনি মোবাইলে সুইচ টিপবেন, হয়ে যাবে এই ধরনের। কিন্তু আমাদের এখানে মিসম্যানেজমেন্ট হয়, সারের মিসম্যানেজমেন্ট, কীটনাশকের ওয়েস্টেজ হয়, তারপর পানির ওয়েস্টেজ হয় প্রচুর। এবং একটা সমীক্ষা হয়েছিল যে এই ম্যানেজমেন্টটা যদি আপনি ঠিক করতে পারেন, তাহলে কিন্তু বছরে শুধুমাত্র পানি এবং সার থেকে 12-13 হাজার কোটি টাকা সাশ্রয় করা সম্ভব। 12-13 হাজার, তার মানে আধুনিক কৃষির কি প্রয়োজন, কতটুকু প্রয়োজন, সেই দিকে এখন মনে হয় আমাদের চিন্তা করবার সময় এসে গেছে। জি, জনাব বাবুল যে এই প্রসঙ্গটি তুললেন, যে নাসিম ফেরদৌস, এই যে মিসম্যানেজমেন্ট বা অব্যবস্থাপনা, এই 1 লাখ পরিবারকে যে এই সহায়তা দেয়া হচ্ছে, এই ক্ষেত্রেও কি আসলে মিসম্যানেজমেন্ট থাকতে পারে, যে আসলে যার পর কথা সে পাচ্ছে না, বা যার পর কথা সে হতে পাচ্ছে? লোকাল ইয়ের উপরে নির্ভর করবে, এটা মিসম্যানেজমেন্ট হতেই পারে। তবে 1 লাখ লোক তো আর, মানে বাংলাদেশের জনসংখ্যার এটা একটা মিনিস্কিউল রিপ্রেজেন্টেশন। যেটা আসলে দরকার সেটা হচ্ছে যে প্রিজার্ভেশন। উনি যেটা বললেন, এটা অনেক দিন থেকে বলা হচ্ছে, আন্তর্জাতিকভাবে আমাদেরকে চাপে রাখা হয়েছিল অনেক দিন থেকে, যে আমাদের জন্য কোল্ড স্টোরেজ বৃদ্ধি করার সংখ্যা এবং প্রিজার্ভেশনের বন্দোবস্ত করা। আমরা কোনো ধরনের এই যে ধরেন জ্যাম, জেলি ইত্যাদি নানা ধরনের প্রিজার্ভেশনের পন্থা আছে, সেইগুলো কিন্তু আমরা ফল টল, এগুলো ড্রাই ফল, আপনি থাইল্যান্ডে যান দেখবেন ছোট ছোট প্যাকেটের দুনিয়া, আমের ব্যবহারটা হচ্ছে না, এত আম উৎপাদন করি আমরা।
এত আম হয় প্রত্যেকটা ফলে আলু, যেটাই আপনি ফলান না কেন, আমরা রপ্তানিও করতে পারি। হ্যাঁ, কিন্তু এগুলো হচ্ছে না। এবং যখন মানুষ মানে অন্যান্য দেশ যখন কিনতে চায় তখন কিন্তু আমাদের কাছে থাকে না, যেটা কারণ আমাদের যেটা পর্যাপ্ত পরিমাণে হওয়ার পরেও আমরা কিন্তু রপ্তানি করতে পারছি না। রপ্তানি করতে পারছি না তার দুইটা কারণ থাকতে পারে। আমি অ্যাজ এ মানে হিসাবে বলতে পারি, সাবেক সরকারি পার্সন হিসাবে বলতে পারি, রপ্তানিতে কিন্তু আমাদের রপ্তানি দপ্তরগুলো খুবই দুর্বল। এক্সপোর্ট প্রমোশন ব্যুরো বলে যেটা আছে সেটা না থাকার সমান মনে হয় আমার কাছে। কারণ আপনি দেখেন ধান আজকে আমাদের এত ভালো হয়, ধানে কোনো আগে ধানে পোকা হতো, এই গবেষণা বাংলাদেশে করে ডক্টর বার্লো এত উপরে উঠলেন, পিস প্রাইজ পেলেন, সব কিছু পেলেন, আর আমরা এইটাকে ইউটিলাইজ করতে এত সময় লাগলো কেন? ধানকে কেন, মেইন তো ধান, জি, তো ধানটাকে কেন আমরা প্রোটেকশন দিই না? আমরা কি করে ধান ক্ষেতের উপর দিয়ে রাস্তা বানাই, হাইওয়ে বানাই? সেই হাইওয়ে বানানো তো পানি জমে, পানি জমে তো আমরা হই। হ্যাঁ, বাঁধ বানিয়েছে, মনু নদীর পাশ দিয়ে যে বাঁধ বানিয়েছে তার দুই পাশে তো ধান ক্ষেত, ডুবে যায়, প্রত্যেকবারই ডুবে। তো এইগুলা থেকে এইসব জিনিস আমাদের ম্যানেজমেন্টের অভাব আছে। এইগুলোতে ওই রকম লোকজন দিয়ে যারা এক্সপার্টিস আছে যাদের, এদেরকে এনে এদেরকে নিয়ে এগুলো করতে হবে। এবং সবচেয়ে বড় হলো প্রিজার্ভেশন। আপনার আজকের যেটা উৎপাদন হয় সেটা যেন কালকে পাওয়া যায়, সংরক্ষণ করা যায়। জনাব প্রিন্স, আপনি যদি একটু যোগ করেন যে আমরা এই যে হাওড়ে এত বিপুল পরিমাণ ফসল ক্ষতিগ্রস্ত হলো বা পানিতে ডুবে গেল, এর ফলে আসলে গোটা দেশে প্রভাব কেমন পড়তে পারে? চালের দামে কি প্রভাব পড়তে পারে? আচ্ছা, আমি ওভারঅল ছোট ছোট করে একটু বলি, কারণ বিষয়টা এই বিবেচনায় আমার গুরুত্বপূর্ণ এই কারণে বলি। দেখেন, আমাদের আলোচনায় অনেক সময় কৃষিটা প্রধান থাকে না, কিন্তু আপনি আমি খালি রিপিট করছি, ওনার কথা খুবই কারেক্টলি বলছেন। টাকা আয় করলেন, টাকা দিয়ে কি করবেন? 11-11 সময় মনে আছে, টাকার থলি নিয়ে ঘুরছি, চাল কিনতে পাওয়া যায়নি। কিন্তু যতই বিপদে পড়ি, বাংলাদেশে যদি কৃষক বাঁচে, আমাদের খাদ্যের অভাব হবে না। সম্প্রতিকালে সেটা প্রমাণিত হয়েছে। আর মাটির নিচে সম্পদের হবে না। তাহলে এটা গুরুত্ব দিতে হবে। এই গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে যেটা বললেন, অবশ্যই যদি এই যে 20%, এটা কারেক্ট তথ্য, যতটুকু আমরাও জানি যে 20% ধান উৎপাদন হয়। এখন বুঝতে হবে কি পরিমাণ চিটা হচ্ছে, ধান গজাচ্ছে, কতটুকু তারা রক্ষা করতে পারলো, তাহলে তার একটা প্রভাব আছে। কিন্তু আমি ধারণা করি আমাদের অন্যান্য জায়গায় যে ধরনের উৎপাদন ধানের এখনো পর্যন্ত আছে, তাতে হয়তোবা এই কারণে পর্যাপ্ত সংকটে পড়ব না। কিন্তু দরকার যেটা, উনি বলেছেন, আমি রিপিট যাচ্ছি না সময়ের জন্য, যে আমাদের ওই অঞ্চলের জন্য বিকল্প ব্যবস্থা করতে হবে। পুরো উন্নয়ন প্যারাডাইম ওই অঞ্চলের বাস্তবতা বিবেচনা করে করতে হবে। আর একটা খালি মন্তব্য করি, ওই যে 1 লাখের কথা বলছেন, এখানে একটা দেখার ব্যাপার আছে ভাই। হাওড়ে ধরুন, কথার কথা, আমি হচ্ছি কৃষক, নামে জমিটা আমার, কিন্তু উনি লিজ নিয়ে কাজ করছেন, আগে কিন্তু আমি টাকা নিয়ে নিয়েছি, ক্ষতিটা কিন্তু ওনার। তাহলে যিনি চাষি, আমি চাষি শব্দটা কোড আনকোড বুঝলাম, যিনি সরাসরি চাষাবাদের সাথে যে, হ্যাঁ, তাহলে যদি আপনি এই টাকাটা যেটা দেবেন, আমরা তো চালের দাবি করেছি, টাকা ঠিকই আছে, খুবই কারেক্ট, যাতে চাষি পায়, তাই নাহলে ওই টাকাটা ধরেন জমির মালিক আমি পাইলাম, আমি অলরেডি টাকা আগে নিয়ে নিয়েছি, ওইটা কিন্তু লাভ হবে না। এই জায়গাটা বুঝসুঝ করেই করতে হবে, ইমিডিয়েট। কিন্তু আগামীবার এই যে আলোচনা যখন ঘটলো তখন আলোচনা করছি, কিন্তু আগামী বছর এই ধরনের সংকট উত্তরণের জন্য যা যা করার, সেই আলোচনা যদি এখন থেকে না করি তাহলে হবে না। যেমন আমরা সেদিন একটা আলোচনা সবাই বলছিলাম, বা বলবে আপনার দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু একটা এমপি 30 সেকেন্ডে ওই অঞ্চলে হিসাব করলে বোধহয় 30-35 জন এমপি আছে। এখন সবই তো একজন বাদে সবই বিএনপির। তাহলে এটা আপনারা বিশেষ ভূমিকা নেন, এবং একজনের কথা আর একজনের সাথে অমিল যাতে না থাকে, তাহলে সমন্বিত ওই অঞ্চলের জন্য পরিকল্পনা গ্রহণ করেন, যাতে ভবিষ্যতে আমাদের এই হাওড়ের কান্না যাতে আর না শুনতে হয়। জি, মুস্তাফিজ, আপনি যদি একটু 1 মিনিটে বলেন যে আসলে কৃষি ব্যবস্থাপনাকে জোরদার করতে হলে আমাদের আসলে করণীয় কি, কোন দিকটায় জোর দেওয়া দরকার? দেখুন, আমরা স্বাধীনতার পর থেকে অদ্যাবধি যে একটা উন্নয়ন চোখে পড়ার মতো কৃষিতেই মনে হয় যে হয়েছে, কিন্তু কৃষির ভেতরে যদি ঢোকেন, সেখানে কিন্তু অনেক জায়গায় একটা শুভঙ্করের ফাঁকি আছে। সেটা এখানকার মাননীয় সংসদ সদস্য আছে, তার দৃষ্টি আকর্ষণ করে। কৃষি মানে হলো সার, বীজ, কীটনাশক, বীজ দিয়ে শুরু হয়। তা আমরা বীজ, তো আমরা ধানের যে মাতৃতান্ত্রিক বীজ, 72% জমিতে যদি ধান থাকে, তাহলে আপনার যে 28% জমি থাকে, সেখানে ডাল, তেল, মশলা জাতীয় এখানে কোথায় চাষ করবেন? আপনার এই কারণে আমাদের এগুলো আমদানি করে আনতে হচ্ছে।
এখানে 50% জমিতে ধান উৎপাদন করে ওই পরিমাণ প্রোডাকশনে যেতে হবে। ধান গবেষণায় যারা আছে তাদেরকে টার্গেট দিয়ে দিতে হবে। আমরা জবাবদিহিতা নাই তো, বলতে হবে যে 50% জমিতে আমার 72% যে ধান হয়েছে তার ভ্যারাইটাল চেঞ্জ কি করতে হবে, পৃথিবীর কোন দেশে আছে, ব্যুরোক্রেসি না করে ওই বীজটা এখানে রিলিজ করে দাও। আপনি তো একটা বীজ আনতে 3 বছর 5 বছর লাগাবেন ব্যুরোক্রেটিক মারপেসে, এটাকে রিলিজ করে দে। আফ্রিকায় আছে না চায়না আছে, হাইব্রিডের পরেও সুপার হাইব্রিড ধান আছে। 1 বিঘা জমিতে আমরা ধান পাই 20 থেকে 25 মণ, এটা কিন্তু 50 মণে চলে গেছে। সেই ভ্যারাইটি আমরা আনতেছি না। এটা হলো অর্থাৎ 50% জমিতে আপনার ফিক্সড করে দিতে হবে রাইস। আর অন্য জায়গাতে আপনি যখন অন্য ক্রপ ডিস্ট্রিবিউশন করবেন ওগুলো তো হাই ইল্ডিং ভ্যারাইটি আনতে হবে, তাহলে আমাদের এই যে ডাল তেল আনার প্রয়োজন হবে না। আর তেল যে আসতেছে, এই যে দেখুন একটা সিন্ডিকেটে সয়াবিন আমরা নিয়ে আসি, আমেরিকারা প্রমোট করে আমাদের সরিষার তেল খারাপ, সয়াবিন তেল ভালো। আপনার রাইস ব্র্যান্ড থেকে আমরা যদি আনি, যে পরিমাণ ধান হয় এই 72%ই করি আর 50%ই করি। আপনি রাইস ব্র্যান্ডকে আপনি প্রমোট করেন সরকার থেকে প্রমোট করেন, যাতে আপনার ওই ইম্পোর্ট করতে না হয়। এই বেসিক পরিবর্তন আরও 2-3টা বলতে পারতাম। এখন আরেকটা যেমন ফার্টিলাইজার, আপনি দেখেন টিএসপি ফার্টিলাইজার আপনি বানায় রাখছেন, আপনি ওখানে দেখাইতেছেন যেটা লাভজনক না, সেই সুযোগে আপনি ইম্পোর্ট করতেছেন। আপনি যদি ভর্তুকি দেন তাহলে লোকাল ইন্ডাস্ট্রি যারা করবে তাদেরকে ভর্তুকি দেন, কৃষককে অথবা আমার এটা 100 টাকা যদি প্রোডাকশন কস্ট হয়, আমি 105 টাকায় আমি বেচবো, আপনি আমার কাছ থেকে 105 টাকায় নেবেন, চাষিকে আপনি 105 টাকায় তাকে দিয়ে দেন। এই যে রিফর্ম, এগুলো কে করবে? এই রিফর্ম না করলে আপনার কৃষির এই ছোটোখাটো পরিবর্তনে আপনার এই প্রভাবটি যাবে না। 44% আমাদের শ্রমবাজারের কৃষি শ্রমিক কৃষক এরাই দরিদ্র, এদের একদিনের ইনকাম দিয়ে একদিনে খাবার হয় না। এদের যদি ভাগ্যের পরিবর্তন করতে চান, কৃষির ভবিষ্যৎই হলো আপনার অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রি। মধ্যস্বত্বভোগীর কাছে সে জিম্মি হয়ে আছে, আপনি অল্টারনেটিভ ইউজের জায়গা করে দেন। ইন্ডাস্ট্রিয়ালিস্ট যাতে কৃষকের বাড়িতে আগাম টাকা দেয়, অথবা ইন্টারন্যাশনাল মার্কেটে দেন। একটু প্রোডাকশন বেশি হয়ে গেল, চাষির মাথায় হাত, এটা তো হতে পারে না। কেউ একজন দায়িত্ব নিতে হবে কৃষিকে নিয়ে। আমাদের এখানে কৃষক দলে আমার এমপি মহোদয় আছেন, তার আরও যদি এটা নিয়ে বিস্তৃত আমাদের কোনো প্রয়োজন তথ্য উপাত্ত প্রয়োজন হয়, আমি নিজেও একজন কৃষি বিজ্ঞানী, তো সুতরাং এটা নিয়ে কাজ করতে হবে। কৃষির যে চোখে দেখার যেটা, সেটা হয় নাই, এটা বাস্তবে। আলোচনার আর মাত্র 5 মিনিট সময় পাবো, 1-1.5 মিনিট করে শুনতে চাই একটা ভিন্ন একটা প্রসঙ্গই। আজকে মার্কিন বাংলাদেশ যে বাণিজ্য চুক্তি হয়েছে সেটা নিয়ে আলোচনা হচ্ছে, এটা নিয়ে বিএনপিও সমালোচনা করেছে। যদিও আজকে বাণিজ্য মন্ত্রী একটি প্রসঙ্গ বলেছেন, চাইলেই সব চুক্তি বাতিল করা যায় না। সরকারকে আসলে ক্ষমতায় যাওয়ার পর, বিএনপি ক্ষমতায় আসার পরে এই চুক্তিকে তারা বহাল করতে চাচ্ছে, বা এই চুক্তি নিয়ে কি কাজ করতে? না, এটা একটা আমার ধারণা নাই, এটা সরকার সমন্বিত সিদ্ধান্তের ব্যাপার, বা পার্লামেন্টে আলোচনা হবে কিনা। বিরোধীদেরও তুলতে পারতো নিশ্চয়ই, তারাও তো তুলে নাই। হ্যাঁ, নিশ্চয়ই এটা নিয়ে সরকারের অভ্যন্তরে আলোচনা হইতে পারে। কিন্তু একজন স্বতন্ত্র এমপি তুলেছিলেন শুধুমাত্র, আর তো কেউ তুলেনি। বা এই চুক্তির বিষয়ে কি আছে সেটা মার্কিন ওয়েবসাইট থেকে বোধহয় সম্প্রতি সময় আমরা কিছু কিছু জানতে পেরেছি, যেটা আমাদের কিছু কিছু অবমাননা করা। অনেকগুলা মানে এই শর্ত বাংলাদেশকে মানতে হবে, সেখানে 60টা না কয়টার মতো, 131টা আমাদের মানতে হবে, আর তারা মানবে মাত্র 6টা। এটা বৈষম্যমূলক আপাত দৃষ্টিতে মনে হচ্ছে স্পষ্টতই, এবং এই চুক্তি কি করা যেতে পারে সেটা আমরা নিশ্চয়ই সরকারি দল বা আমাদের দলের পক্ষ থেকে এটা নিশ্চয়ই আলোচনা হবে বলে আমি মনে করছি, বা হওয়া উচিত। জনাব প্রিন্স, আপনি কি এই চুক্তি প্রসঙ্গে একটু বলতে চান যে সরকার যে চুক্তিটা ইলেকশনের ঠিক 3 দিন আগে তড়িঘড়ি করে করেছিল, তখন তো নানা সমালোচনা হয়েছিল, এখন অনেক বিষয় সামনে আসছে, এই চুক্তি থেকে কি সরকারের সরে আসা উচিত? একেবারে ছোট ছোট করে বললে, প্রথম বক্তব্য যে এই চুক্তিটা একেবারে আমাদের দেশের বিশিষ্ট জনরা এবং আমরা তো প্রথম দিন থেকেই বলছি, এইটা অসমত বটেই, দেশের জন্য ক্ষতিকর তো বটেই, এমনকি আমাদের সার্বভৌমত্বের জন্য হুমকিপূর্ণ। গেল, এটার সময় নাই বলে আমি ব্যাখ্যায় যাচ্ছি না। 1, 2, এইখানে যে কৃষি নিয়ে যে আলোচনা হলো, আপনি এই চুক্তি বহাল থাকলে কৃষি তো সংকটে পড়বে, মহাসংকট। আপনি প্রয়োজন নাই, আপনি গম আমদানি বেশি দামে আমদানি করতে বাধ্য, প্রয়োজন নাই। ওই যে উনি অনেকগুলো তথ্যপত্র দিলেন যেটা দেশে কিভাবে দাঁড়াইতে পারি, তাদের ওইখান থেকে বেশি দামে কিনতে হবে। এবং আপনি সার্টিফিকেট যেটা নিজের পারেন, এই সার্টিফিকেট আপনি দিতে পারবেন না, তাদের দিতে হবে। এটা গেল, আমি শুধু কৃষি রাখলাম। এই রকমের যে 131টা কথা হলো, আপনার এইখানে আমাদের জ্বালানি থেকে শুরু করে সমরস্ত্র কেনা সহ
সমস্ত কিছুতে তাদের কাছে দাসখত দেওয়া হয়ে গেছে। শেষ বক্তব্য, আমি খুবই ক্ষুব্ধ আমাদের আজকে এই পররাষ্ট্রমন্ত্রী, যিনি আসলে আদৌ কোন দলের কি কারণে হয়েছে আমরা বারবার বলেছি ওনাকে অব্যাহতি দেওয়া দরকার, এখনো দেওয়া হয় নাই। তিনি বললেন এই চুক্তিতে নাকি কোনো ক্ষতি নেই পৃথিবীর অন্য দেশের সাথে। আজকে সময় নেই, আমরা অল্প যতটুকু লেখাপড়া করে জানি অন্য দেশের এত খারাপ চুক্তি হয় নাই অন্য দেশের সাথে। মালয়েশিয়া অলরেডি বাতিল করেছে। আমাদের বাণিজ্য মন্ত্রী একটু সফট আবার একটু কঠোর বলেছেন। কি বললেন? প্রথমে বললেন যে আমরা এখনো দেখি নাই, ভালো করে দেখতে হবে। আমি উত্তরাধিকার সূত্রে পেয়েছি, কারেক্ট, উত্তরাধিকার সূত্রে পেলেও সংসদে কেন আলোচনা হবে না? এত ঐক্যমত্য আলোচনায় শুনে রাখেন, আমাদের শুধু সংবিধানের ওইখানে আলোচনার যে কথা বলা হয়েছে শুধু তাই না পায়, এটা আমাদের যে ঐক্যমত্যের আলোচনা হয়েছিল ওইখানে কিন্তু সবাই একমত হয়েছি কোন চুক্তি করে আসলে সংসদে রেকটিফাই করতে হবে। তা সংসদে এইটাকে বাতিলের উদ্যোগ নেওয়া খুব জরুরি, না হলে দেশ একটা কঠিন সংকটে পড়বে। নাসিম ফেরদৌস। না, এই চুক্তির ব্যাপারে তো আমরা প্রথম থেকে উনি যে তো রাজনীতি করেন, ওনারা বলেছেন, আমরা সাধারণ মানুষও বলেছি যে এই চুক্তি অসম চুক্তি, এটা করা ঠিক না। আর বড় কথা হলো যে একটা অনির্বাচিত সরকার কি করে এই ধরনের চুক্তি করে, এটা তো কখনো হয় না। কিন্তু সেই সরকার যদি চুক্তিটা করেই থাকে, এখন চাইলে নির্বাচিত সরকার কি রিভিউ করতে পারে বা বাদ দিতে পারে? যে কোনো চুক্তি, আন্তর্জাতিক চুক্তি রিভিউ এর একটা স্কোপ থাকে, এবং এই চুক্তিতে নাই এইটা, এই চুক্তিতে কিন্তু নাই ওইটা। এইটাই হলো সবচেয়ে আশ্চর্যজনক যে বিষয়, যে এই চুক্তিতে কেন নাই। কিন্তু এটা নিশ্চয়ই দুটো জিনিস আছে, এটা যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আছে, আমরা তো সবসময় মার্কিন যুক্তরাষ্ট্রকে একটু সমীহ করে চলি, তবে মার্কিন যুক্তরাষ্ট্রে এই সরকার টিকে কিনা দেখেন। আগামীতে এই মিড টার্ম ইলেকশনে তাদের কি অবস্থা দাঁড়ায়, তখন এই চুক্তি হয়তো এগুলো তো কমিটিগুলোর মধ্যে বিভক্ত আছে, সেগুলোর মধ্যে গিয়ে এগ্রিকালচার কমিটিতে ডিসকাস করেন বা অন্যান্য জায়গায় গিয়ে ডিসকাস করেন। আমার মনে হয় এটা চুক্তি মানে পরিবর্তন করা যাবে, নিশ্চয়ই পরিবর্তন করা যাবে। এটা একটা আন্তর্জাতিক কোনো চুক্তি পরিবর্তন করা যাবে না এরকম কোনো হতে পারে না। এটা এই রিভিউর কি উদ্যোগ নেবেন? 30 সেকেন্ড। না, এটা আমি তো একার পক্ষে বলতে পারবো না, আমি তো একজন এমপি মাত্র দলের, আমাদের সংসদীয় কমিটি আছে বা আমাদের দল আছে, সরকার আছে, সমন্বয়। নিশ্চয়ই দেশের স্বার্থ বিরোধী কোনো কিছু আমরা করি না, করবো না। এই চুক্তি বিশ্লেষণ করবার প্রয়োজন আছে, এখানে কি কি ক্লোজ আমাদের দেশের জন্য ক্ষতিকর, অবমাননাকর আছে, সেগুলো নিশ্চয়ই আমরা বিশ্লেষণ করব, আলোচনা করব এবং পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা যাবে। 30 সেকেন্ড মুস্তাফিজ। আমি বলবো যে সার্বভৌমত্ব বলে হলো নিজের স্বার্থে আইন করার ক্ষমতাকে, সেটাকে বলে একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র। যে আইন আমার বিপক্ষে গেছে সেটা তো আমার স্বাধীনতা সার্বভৌমত্বকে তো বিপন্ন করে। জি, অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। সময় থাকলে আরও আলোচনা করা যেত, আমরা নিশ্চয়ই অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। দর্শক, এই ছিল আজকের পাবলিক পার্লামেন্ট। এতক্ষণ যারা সময় ছিলেন সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।